এই মেয়েটার মধ্যে এক বিশেষ ক্ষমতা আছে। মেয়েটার আশেপাশে কেউ এলেই সে অদ্ভুতভাবে মারা যায়। আর শুধু তাই নয়, মারা যাওয়ার আগে তারা সবাই জম্বি হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটা নিজেও জানে না তার কারণে এত মানুষ মারা যাচ্ছে। সে দিব্যি একটা নর্মাল মানুষের মতোই ঘুরে বেড়াচ্ছে। এখন এই মেয়েটার কারণে কেন এমন হচ্ছে, আর এর শেষ পরিণতি বা ঠিক কি হয়, তো সেটাই জানবো আমাদের আজকের নিউ লাইফ মুভির এক্সপ্লেনেশনে। গল্পের শুরুতেই আমরা জেসিকা নামের একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটা কোনো একটা জায়গা থেকে পালিয়ে আসছে, আর তার রক্তাক্ত মুখটা দেখে মনে হচ্ছে যেন এইমাত্র সে কারোর সাথে মারামারি করে এসেছে। মেয়েটা সোজা তার বাড়ির পথে হাঁটা শুরু করে। সে খুবই সতর্কতার সাথে তার বাড়ির দিকে এগোচ্ছে, যেন কেউ তাকে ধরতে না পারে। তো এরপর সে বাড়িতে ঢুকে পড়ে, আর বাড়ির ভেতরে গিয়ে সে ভালো করে তার হাত মুখ ধুয়ে রক্তগুলো পরিষ্কার করে ফেলে। তারপর সে তার বিয়ের আংটিটা হাতে নেয়, আর খুবই আবেগের সাথে সেটা দেখতে থাকে। হঠাৎ করেই তার মনে হয় বাসার ভেতরে হয়তো কেউ ঢুকে পড়েছে। সে যখন একটু লক্ষ্য করে তখন সে দেখে কিছু বন্দুকধারী লোক তার বাসায় ঢুকেছে, আর এটা দেখে সে বেশ ঘাবড়ে যায়। তারা যেন তাকে ধরতে না পারে, এই জন্য সে সুযোগ বুঝে তার বাসার জানালা দিয়ে পালিয়ে যায়। এরপর সে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কিছু দূর হাঁটার পর সে একটা গাড়ি পার করা দেখে। কিছু না ভেবেই সে নিজেকে বাঁচানোর জন্য ওই গাড়ির ভেতর লুকিয়ে পড়ে। একটা সময় পর বোঝা যায় গাড়িটা চলতে শুরু করেছে। পরদিন সকালবেলা যখন গাড়িটা থামে তখন জেসিকা দেখতে পায় গাড়ি থেকে একটা লোক বের হয়ে সামনে একটা দোকানের দিকে যাচ্ছে। সে জায়গাটা দেখে বুঝতে পারে অবশেষে সে তার শহর ছেড়ে বেরিয়ে আসতে পেরেছে। তো যাই হোক, যেহেতু সে গাড়ির ভেতরে, তাই জেসিকা সেই সুযোগে গাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। জেসিকা গাড়ির ভেতর থেকে বেরিয়ে গাড়িতে থাকা কিছু খাবার আর একটা মাত্র মানচিত্র চুরি করে নিজের কাছে রাখে, আর তারপর সেখানে থাকে একটা জঙ্গলের দিকে যেতে শুরু করে। সারাটা দিন জঙ্গলের ভেতরে হাঁটার পরে জেসিকা একটা খামার দেখতে পায়। সে মনে মনে সিদ্ধান্ত নেয় আজকে রাতটা সে এখানেই কাটাবে। তো সে কোনো রকমে রাতটা সেখানেই কাটিয়ে দেয়। পরদিন সকাল হলে সে চিন্তা করে এখান থেকে কিছু খাবার চুরি করে আবারও সে পালিয়ে যাবে। কিন্তু সে যখন ওই খামার থেকে কিছু খাবার চুরি করছিল তখনই খামারের মালিক ফ্রাঙ্ক লান্নার তাকে দেখে ফেলে। কিন্তু অবাক করা বিষয় হলো, লোকটা তাকে কোনো রকমের বেশি কথা বা রাগ না করে তাকে ভেতরে ডাকে খাবার খাওয়ার জন্য। লোকটার হয়তো জেসিকার এমন অবস্থা দেখে মায়া লেগেছে, বিধায় সে হয়তো তাকে কিছু বলেনি। তো যাই হোক, সে খাবারগুলো দেখে তড়িঘড়ি করে খেতে শুরু করে, আর তার খাওয়া দেখে মনে হচ্ছে সে দীর্ঘদিন ধরেই না খেয়ে আছে। এদিকে জেসিকা যখন খাচ্ছিল তখন সেখানে ফ্রাঙ্ক লান্নারের ওয়াইফ জিনি আসে, আর তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে আসলে। হঠাৎ করেই এমন প্রশ্নে জেসিকা একটু ঘাবড়ে যায়, কিন্তু তারপর পরই সে নিজেকে সামলে নিয়ে তাদেরকে মিথ্যা বলে দেয়। সে বলে আমি আসলে নর্থের দিকে ট্রাভেল করার জন্যই বের হয়েছি। তার মুখ থেকে এমন কথা শুনে ফ্রাঙ্ক লান্নার তাকে বিশ্বাস করে, সেই সাথে তাকে নর্থের দিকে যেতে সাহায্য করতে চায়। এরপরে আমরা এলসা নামের একজন মহিলাকে দেখতে পাই। সে যেই কোম্পানিতে জব করে সেই কোম্পানির চিফ রাইমন্ড রিড তাকে জেসিকাকে খুঁজে ধরে নিয়ে আসার দায়িত্ব দিয়েছে। কিন্তু কে এই এলসা, আর তার কাজটাই মূলত কি? তো এবার একটু এলসা সম্পর্কে তোমাদেরকে বলি। এলসা বেশ কয়েক বছর ধরেই ম্যান হান্টার হিসেবে কাজ করছে। মূলত তার কাজ হলো কোনো মানুষকে খুঁজে বের করা। সে তার কাজে এত বেশি মনোযোগী যে শুধুমাত্র এই কাজের জন্যই সে তার জীবনের কোনো সম্পর্কই মেনটেন করতে পারেনি। কেননা সে যে কোনো সম্পর্কের চাইতেই বা তার জীবনের চাইতে তার কাজকেই সে বেশি প্রাধান্য দিয়েছে। সেই সাথে তার জীবনের অতিবাহিত হয়ে যাওয়া বেশিরভাগ সময় কাজের মধ্যে পার করেছে। কিন্তু একটা মানুষ কিভাবে শুধু কাজের মধ্যেই জীবন কাটাতে পারে? সে কাজের ভেতর এতটাই মগ্ন থাকতো যে সে নিজের কোনো যত্নই ঠিকভাবে নিত না, যার ফলস্বরূপ সে এখন ALS নামক একটা রোগে আক্রান্ত। কিন্তু সে চায় না তার এই রোগের বিষয়ে বা এই রোগের লক্ষণগুলো তার কলিগদের চোখে পড়ুক, তাই সে সবসময় চেষ্টা করে সবকিছু হাইড করে রাখার। আসলে এই রোগ হলে হঠাৎই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়, আর ঠিক সেই সময়ে সে তার কোনো কাজকর্মই স্বাভাবিকভাবে করতে পারে না। এই রোগ সম্পর্কে জানতে এলসা অনলাইনে একটা গ্রুপের সাহায্য নেয়, যেই গ্রুপে শুধুমাত্র এই রোগে আক্রান্ত রোগীরাই আছে। সে ওই গ্রুপ থেকে বিভিন্ন রকমের পরামর্শ নেয়। আজকাল সে কেমন যেন একটা একাকিত্ব অনুভব করে, আর এর ফলে সে মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। আর তার মতো একজন দক্ষ ম্যান হান্টারের জন্য এই ব্যাপারটা মৃত্যুর চেয়েও বেশি খারাপ। তো একদিন যখন সে ওই অনলাইন গ্রুপে তার এই রোগের জন্য একটা সেশন শেষ করে, তখন কাউন্সিলর তার সব কথা শুনে তাকে পরিবারের সাথে কথা বলতে বলে। এতে করে তার মনটা কিছুটা হলেও শান্ত হবে, সেই সাথে তার ভেতরের একাকিত্বটাও হয়তোবা একটু দূর হবে।
কিন্তু তখন এলসা তাকে বলে, আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারা কেউ আমার সাথে কথা বলতে চায় না। সে যখন এই কথাগুলো বলছিল তখন তার কণ্ঠস্বরের ভেতরে এক ধরনের চাপা কষ্ট ফুটে ওঠে। আর এটা বুঝতে পেরেই একজন রোগী তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এদিকে ফ্রাঙ্ক জেসিকাকে নিয়ে তার গাড়িতে করে উত্তরের দিকে রওনা দিয়েছে। সারা দিন ধরেই তাদের গাড়িটা চলতে থাকে। একটা সময় পর রাস্তা যখন একটা জায়গায় এসে শেষ হয়, জেসিকা তখন গাড়ি থেকে নেমে পড়ে। সে মনে মনে সিদ্ধান্ত নেয় এখান থেকে সে কানাডার বর্ডারে চলে যাবে। তো সে গাড়ি থেকে নামার পর ফ্রাঙ্ক তাকে কিছু খাবার আর জামাকাপড় সহ একটা ব্যাগ দেয়। সেই সাথে সে তাকে বলে কোনোরকম কোনো সমস্যা হলে যেন আবারও তাদের কাছে ফিরে আসে। ফ্রাঙ্কের এমন ব্যবহারে জেসিকা খুবই খুশি হয়ে যায় এবং সেই সাথে সে তাকে ধন্যবাদ জানায় এতটা পথ তাকে এগিয়ে দেওয়ার জন্য। আজ তার জন্যই সে তার জার্নিটা এত সহজ করতে পেরেছে। তো এরপর জেসিকা হাঁটতে শুরু করে। সে অনেকটা পথ হাঁটতে থাকে। এভাবেই কয়েক ঘন্টা হাঁটার পরে যখন রাত হয়ে আসে তখন সে একটা জায়গায় থামে আর সেখানে রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে আবারও সে তার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সে পরের কাছাকাছি একটা শহরে এসে পৌঁছায়। এরপর ওই শহরে গিয়ে সে একটা লোকাল বার দেখতে পায়। জেসিকা ওই বারের ভেতরে যায়। সেখানে গিয়ে সে ওই বারের মালিক মলির সাথে কথা বলে আর তাকে সেখানে একটা কাজ দেওয়ার জন্য বলে। মলি নামের ওই মহিলাটা তাকে জানায় এখন সেখানে তাকে দেওয়ার মতো কোনো কাজই নেই, কিন্তু জেসিকা বারবার রিকোয়েস্ট করার জন্যই সে জেসিকাকে বার পরিষ্কার করার কাজটা দিয়ে দেয়। তারপর সেদিন সন্ধ্যায় জেসিকা যখন বারে কাজ করছিল তখন সেখানে মলি আসে। মলি তার হাতের দিকে লক্ষ্য করে দেখে তার হাতে একটা রিংটা দেখে সে জেসিকার কাছে জানতে চায় সে ম্যারিড কিনা। জেসিকা তাকে বলে যে না, এই রিংটা আমাকে আমার বয়ফ্রেন্ড দিয়েছিল। এরপর তারা নিজেদের ভেতর বেশ অনেকক্ষণ কথাবার্তা বলে। কথার এক পর্যায়ে মলি তাকে বলে তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে সরে আসার জন্য তুমি যে ধরনের চেষ্টা করছো আর যে জীবনটা বেছে নিয়েছো সেটা ভুল। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমিও তোমার মতো একটা বাজে সময়ের মধ্য দিয়ে এসেছি। এরপর কাজ শেষ করে যখন তারা দুইজন বের হয়ে যায় তখন হাঁটতে হাঁটতে মলি তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় যাবে। তখন জেসিকা তাকে বলে আমি কোনো একটা হোটেল খুঁজে নেব থাকার জন্য। আর এই কথা শুনেই আমাদের দয়ালু মলি তাকে তার সাথে থাকার জন্য ইনভাইট করে। তো এরপর আমরা দেখতে পাই এলসা ফোনে তার কলিগ ভিন্সের সাথে কথা বলছে। ভিন্স আর এলসা দুজনেই জেসিকাকে খুঁজে বের করার দায়িত্বে আছে। আসলে ভিন্স আর এলসা বহু বছর ধরেই একসাথে কাজ করছে। শুধু তাই নয়, ভিন্স তার ওয়াইফের সাথে যতটা সময় কাটিয়েছে তার চাইতে বেশি সময় কাটিয়েছে সে এলসার সাথে। কিন্তু সমস্যা হলো তারা দুইজন বিভিন্নভাবে চেষ্টা করার পরও এখনো পর্যন্ত জেসিকাকে ট্রেস করতে পারেনি। এদিকে রাইমন্ড তাকে কল করে যত দ্রুত সম্ভব জেসিকাকে খুঁজে বের করার কাজটা করার জন্য প্রেশার ক্রিয়েট করে। এলসা রাইমন্ডকে বলে আমি কথা দিচ্ছি জেসিকাকে কোনোভাবেই বর্ডার অতিক্রম করতে দেব না, তার আগেই আমরা তাকে খুঁজে বের করব। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন সন্ধ্যায় জেসিকা তার বয়ফ্রেন্ড ইয়ানের সঙ্গে একটা জঙ্গলের ভেতর ক্যাম্পিং করছিল। তারা দুইজন পাশাপাশি বসে যখন আগুন পোহাচ্ছিল ঠিক তখনই সেখানে একটা কুকুর আসে। কুকুরটাকে দেখে জেসিকা তাকে আদর করার জন্য তার কাছে যায়। সে যখনই কুকুরটাকে ধরার জন্য তার কাছে যাচ্ছিল তখন তার বয়ফ্রেন্ড তাকে অনেকবার নিষেধ করে, কিন্তু তবুও জেসিকা তার কোনো কথা না শুনেই কুকুরটার কাছে যায়। শুধু তাই নয়, রাতে সে ওই কুকুরটাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। পরদিন সকালবেলা যখন তারা ঘুম থেকে ওঠে তখন ইয়ান দেখে তার শরীরে আর জেসিকার পায়ে কেমন একটা লাল লাল দাগ দেখা যাচ্ছে। আসলে কালকে রাতে যে কুকুরটাকে জেসিকা স্পর্শ করেছিল সেই কুকুরটা মূলত ইবোলা ভাইরাসে আক্রান্ত ছিল। কুকুরটাকে স্পর্শ করার কারণে সেই ভাইরাস ইয়ান ও জেসিকার মধ্যেও ছড়িয়ে গিয়েছে। আর এই জন্যই মূলত অথরিটি জেসিকাকে এইভাবে তৎপর হয়ে খুঁজে চলেছে যেন তার কাছ থেকে এই ভাইরাস অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে। তো এদিকে ইয়ানের অবস্থা দ্রুতই খারাপ হতে শুরু করেছে। তার শরীরে থাকা লাল দাগগুলো আস্তে আস্তে রক্তের মতো ফুটে উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, ঘামের মতো হয়ে গিয়েছে। আর এইটা দেখে জেসিকা খুবই ভয় পেয়ে যায়। সে দ্রুত অ্যাম্বুলেন্সকে কল করে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু অ্যাম্বুলেন্স তাদেরকে কোনো হসপিটালে না নিয়ে গিয়ে দূরের একটা রিসার্চ সেন্টারে নিয়ে যায়। আর সেখানে নিয়ে যাওয়ার পরে জেসিকাকে একটা রুমের মধ্যে আটকে রাখা হয় আর ইয়ানকে একটা ল্যাবে নিয়ে যাওয়া হয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য। জেসিকা সেখান থেকে পালানোর জন্য মরিয়া হয়ে ওঠে। নানানভাবে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে সে। পরে আর কোনো উপায় না পেয়ে সে একটা প্ল্যান করে। তাকে যে রুমে রাখা হয়েছিল সে ওই রুমটার লাইটটা ভেঙে ফেলে আর তারপর সে সেখানে গার্ডের আসার জন্য অপেক্ষা করতে থাকে। যখন ওই রুমের ভেতরে গার্ড প্রবেশ করে তখন জেসিকা একটা ধারালো কাচের টুকরা দিয়ে তাকে আঘাত করে। এরপর সে ওই রুম থেকে বের হয়ে ছুটে যায় তার বয়ফ্রেন্ডকে খোঁজার জন্য।
খুঁজতে খুঁজতে সে তার বয়ফ্রেন্ডকে একটা রুমের ভেতরে দেখতে পায়। এতক্ষণে তার অবস্থা খুবই বীভৎস আর জম্বির মতো হয়ে গেছে। জেসিকা তার কাছে যাওয়ার আগে সেখানে ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে, আর তাই বাধ্য হয়েই ইয়ান কিরকম মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখেও তাকে রেখেই একা পালিয়ে আসতে হয়। এদিকে দেখা যায় এলসার এক কলিগ তাকে কল করে। সে তাকে সেই ফার্ম হাউসের কথা বলে যেখানে জেসিকা গিয়েছিল। তো এই কথা শোনা মাত্রই এলসা দ্রুত বের হয়ে যায় সেই ফার্ম হাউসের উদ্দেশ্যে, কারণ তার মনে হয় সেখানে গেলে হয়তো জেসিকার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যাবে। কিছুক্ষণ পরে এলসা সেই লোকেশনে পৌঁছে যায়, তবে সে সেখানে ঢোকার আগেই একটা জ্যাকেট পরে নেয় যাতে করে সেই ভাইরাসের জীবাণু তার শরীরের ভেতরে প্রবেশ না করে। তো সে যখন ফার্ম হাউসের ভেতরে ঢোকে তখন সে দেখতে পায় ঘরের সব জিনিসপত্রই অগোছালো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু তাই নয়, সে সিঙ্কের ভেতরে রক্ত দেখতে পায়। হঠাৎ করেই তার চোখে পড়ে বাইরে থাকা জিনির ওপর। সে জিনিকে দেখে দ্রুতই তার পিছু করতে শুরু করে। এলসা জিনিকে ফলো করতে করতে একটা কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। সেখানে ঢুকে সে জিনি আর ফ্রাঙ্ককে দেখতে পায়, কিন্তু ততক্ষণে তারা জম্বিতে পরিণত হয়ে গেছে। তারা এলসাকে দেখতে পেয়ে তার উপর আক্রমণ করে বসে, কিন্তু এলসার কাছে বন্দুক থাকায় সে সেটাকে তার আত্মরক্ষার কাজে ব্যবহার করে। এদিকে ফ্রাঙ্ক আর জিনির এমন বিভৎস অবস্থা দেখে তার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে, কেননা ইবোলা ভাইরাস হলে তেমনভাবে জঙ্গিতে পরিণত হওয়ার কথা না। তাই সে সেখান থেকে বের হয়ে রাইমন্ডকে কল করে আর তার কাছে পুরো বিষয়টা সম্পর্কে জানতে চায়। রাইমন্ড এইবারই প্রথম এডিএন জেনের কথা তাকে বলে। আসলে এই কোম্পানিটা ইউএস গভর্নমেন্টের সাথে মিলিত হয়ে একটা ভাইরাস নিয়ে এক্সপেরিমেন্ট করছিল, আর সেই কুকুরটা হলো সেই এক্সপেরিমেন্টেরই একটা অংশ। সে তার শরীরে ওই ভাইরাসটা বহন করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কুকুরটা একদিন ল্যাব থেকে পালিয়ে যায় আর জেসিকা ও তার বয়ফ্রেন্ডের সংস্পর্শে আসে। আর তারপর থেকেই সেই ভাইরাসটা খুবই দ্রুত ছড়িয়ে যেতে শুরু করেছে। রাইমন্ড তাকে আরও জানায় যে জেসিকার শরীরে ওই ভাইরাস থাকার পরেও তার শরীরে কোনো উপসর্গ দেখা যাচ্ছে না। তার মানে দাঁড়াচ্ছে তার মধ্যে কোনো অসুস্থতা এখনও প্রকাশ পায়নি, আর এই জন্যই সে বুঝতে পারছে না আসলে কতটা বিপজ্জনক ভাইরাস সে বহন করছে। ফলে সে বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে আর সেই ভাইরাসটা তাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। আর এইভাবে চলতে থাকলে পরিস্থিতি খুবই ভয়াবহ পর্যায়ে চলে যাবে। তবে সমস্যা হলো জেসিকা ভাবছে সরকার হয়তো তাকে মেরে ফেলার জন্য হন্যে হয়ে আছে, আর এই জন্যই সে ইউএস থেকে পালানোর চেষ্টায় বর্ডারের কাছাকাছি কোথাও একটা আছে। তো এইসব কিছু শোনার পরে এলসা এই কেসের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারে, আর তাই সে রাইমন্ডকে তার সেই রোগের সম্পর্কে বলে, কারণ তার মনে হয় এই কেসের জন্য সে উপযুক্ত নয়। কিন্তু অবাক করা বিষয় হলো রাইমন্ড আগে থেকেই তার সেই রোগ সম্পর্কে খুব ভালোভাবেই জানতো। সে এলসাকে বলে, আমি জেনে বুঝে তোমাকে এই কাজের দায়িত্ব দিয়েছি, কারণ আমি জানি এমন একটা রোগে আক্রান্ত মানুষের আর যাই হোক হারানোর কিছুই থাকে না। এরপর সে এলসাকে নির্দেশ দেয় যে মৃত আর জীবিত যেমনই হোক না কেন যে কোনো অবস্থাতেই জেসিকাকে ধরতে হবে। তো যাই হোক, কিছুক্ষণ পরেই এলসা তার এক কলিগের পাঠানো ভিডিওতে জেসিকাকে দেখতে পায়, আর এটা দেখা মাত্রই সে আর সময় নষ্ট না করে সেই বর্ডারের পাশে শহরটাতে চলে যায়। এদিকে পরদিন জেসিকা ঘুম থেকে উঠে বাইরে হাঁটতে যাওয়ার জন্য রেডি হয়। বের হবার আগে সে মলির দরজায় নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না আসায় সে ভাবে মলি হয়তো এখনো ঘুমিয়ে আছে। তাই সে আর অপেক্ষা না করেই বাইরে বেরিয়ে পড়ে। আসলে জেসিকা তো জানে না সে নিজের অজান্তেই তার শরীরে থাকা ভাইরাসটা মলির শরীরে দিয়ে দিয়েছে, আর মলি এখন সেই ভাইরাসটাতেই ভুগছে। তো জেসিকা যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে দেখে এলসা তার উপর নজর রাখছে। সে পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে তড়িঘড়ি করে মলির বাসার উদ্দেশ্যে ছুটতে থাকে। সে বাসায় গিয়ে তার জিনিসপত্র প্যাক করে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু তখনই হঠাৎ করেই মলির রুম থেকে একটা অদ্ভুত ধরনের শব্দ আসে। সে ওই রুম চেক করতে গিয়ে যা দেখে তাতে করে যেন তার হুঁশই উড়ে যায়, কারণ সে দেখে ওই রুমের ভেতরে মলি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। শুধু তাই নয়, সে একজন জম্বিতে পরিণত হয়ে গেছে। হঠাৎ করেই মলি জেসিকার দিকে এগিয়ে আসে আর তাকে মারার চেষ্টা করে। তখন আত্মরক্ষার জন্য জেসিকা তার পাশে থাকা একটা মোটা বই হাতে নিয়ে অনিচ্ছা সত্ত্বেও মলিকে মারতে থাকে। মারতে মারতে সে তাকে একেবারে মেরেই ফেলে, আর তারপর সে তার বডিটার কাছে বসে চিৎকার করে কাঁদতে থাকে। সে একটা বিষয় বুঝতে পারছে যে তার কোনো একটা ভুল হয়ে গেছে, না হলে কেন তার আশেপাশের মানুষগুলো মারা যাবে। এরপর সে লক্ষ্য করে তার মাথার চুলগুলো পড়তে শুরু করেছে। এদিকে কিছু সময় পরে এলসা জেসিকাকে ট্রেস করে ফেলে, আর তারপর তার সামনে এসে বন্দুক তাক করে তাকে পুরো ভাইরাসের বিষয়টা বলে। সেই সাথে সে তাকে এটাও বলে যে সে কিভাবে এই ভাইরাসটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যে জেসিকার শরীরেও এই ভাইরাসের লক্ষণ প্রকাশ হতে শুরু করেছে,
কিন্তু তার লক্ষণগুলো অন্য আর মানুষগুলোর চেয়ে আলাদা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই ভাইরাসটা জেসিকার ব্রেনের কোনো ক্ষতি করতে পারেনি এখনো। আর এই ব্যাপারটাই একটা পজিটিভ সাইন। তাই সে জেসিকাকে ফিরে আসতে বলে, কিন্তু জেসিকা তার কথায় রাজি হয় না। ফলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এলসা তাকে থামানোর অনেক চেষ্টা করে, তাকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনোই কাজ হয় না। এজন্য এলসা বাধ্য হয়ে তাকে গুলি করে, আর গুলি লাগার কারণে জেসিকা মাটিতে পড়ে যায়। একেবারে শেষ সময় জেসিকা প্রকাশ করে যে সে শুধুমাত্র পৃথিবীটাকে দেখতে চেয়েছিল, সে চায় না সবকিছু এভাবে শেষ হয়ে যাক। কথাগুলো শুনে এলসার অনেক কষ্ট হয়। সে মৃত জেসিকার হাত ধরে বসে, কিন্তু তার একটা বারের জন্য মনে নেই যে তখনও তার মুখের মাস্কটা খোলা। তো যাই হোক, জেসিকা মারা যাওয়ার পরে তার সমস্ত তথ্য, ভিডিও এবং ছবি সবকিছু ডিলিট করে দেওয়া হয়, যেন কেউ জানতে না পারে যে তার কোনো অস্তিত্ব ছিল। এরপর গল্পের একদম শেষ দৃশ্যে গিয়ে আমরা দেখতে পাই এলসা তার কাউন্সিলরের সাথে দেখা করতে এসেছে। তার কাউন্সিলর তাকে বোঝানোর চেষ্টা করছে যে এই অবস্থাতেও কিভাবে সে নিজেকে সামলে রাখবে। কথা বলার এক পর্যায়ে কাউন্সিলর তার হাত ধরে বসে, আর হাত ধরার পরপরই ক্রমাগতই সে কাশতে থাকে। তখন হঠাৎ করেই এলসা বুঝতে পারে সেও হয়তো জেসিকার মতোই ওই ভাইরাসটা বহন করছে, যার কোনো সিমটম এখনও তার ভেতরে প্রকাশ পায়নি। আর ঠিক এমন একটা দৃশ্যের মধ্য দিয়েই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা? অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা।